ইভেন কিছু কিছু মানুষের সাথে যারা কেউ কিছু বলে না, ঠিক আছে, তাদের ঠিক সব কিছু ঠিকঠাক টাইমে হয়ে যাচ্ছে, তারা ঠিকঠাক টাইমে জব পাচ্ছে, ঠিকঠাক টাইমে প্লেসমেন্ট পাচ্ছে, তাদের গাড়ি বাড়ি সব কিছু, গার্লফ্রেন্ড রিলেশন সব কিছু ঠিকঠাক টাইমে হয়ে যাচ্ছে, আর আমাদের কাছেই আমরা বাঁশ খেয়ে যাচ্ছি। আমার লাইফে না একটা ঘটনা বারবার ঘটছিল, তো আমি ভাবলাম যে এটার সলিউশন আমাকে যে কোনোভাবে খুঁজে বের করতে হবে। আমি সত্যি কথা বলছি, আমি নজরে বিশ্বাস করতাম না, আর নজরে বিশ্বাস আমি সেইভাবে করিও না, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় এটা সুপারস্টিশন। বাট আমি এটার যখন একটা সঠিক উত্তর খোঁজার চেষ্টা করি, যখন আমি একটা বইয়ের মধ্যে উত্তরটা পাই, এটা আমার লাইফে অনেকবার হয়ে আসছে। মানে ধরো আমি কোনো একটা নতুন জব পেলাম, ঠিক আছে, বা ধরো কোনো একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, ঠিক আছে, সেই মেয়েটার সাথে আমি ধরো ডেটে যাব, তো ধরো 2 দিন 3 দিন আমি ডেটে গেলাম, দেন আমি সেই কথাটাকে আমার কোনো একটা বন্ধুকে শেয়ার করলাম, অথবা ধরো আমি নতুন একটা বাইক কিনবো, অথবা আমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, সামথিং, মানে আমার লাইফে কোনো একটা কিছু এক্সাইটিং কিছু একটা ঘটছে। তো সেরকম যখন ঘটার একটা সিচুয়েশন হচ্ছে এবং আমি যখন আমার বন্ধুকে সেটা শেয়ার করছি, জানি না ভাই কেন হঠাৎ করে আমার সব কিছু কেটে যাচ্ছে। মানে আমি যদি হায়ার এডুকেশনের জন্য যাই, তো আমি কোনো বন্ধুকে বললাম, তো আমার হায়ার এডুকেশন কেটে গেল, ঠিক আছে, হলো না। আমি যদি নতুন কোনো জবের জন্য যাই, ধরো কোনো একটা ভালো এমএনসিতে আমি শর্ট লিস্টেড হয়েছি, সিলেক্টেড হয়েছি, এবার কি হয়, একটা মনের মধ্যে একটা গুড়গুড়িনি হয় যে ভাই আর ভালো কোম্পানিতে শর্ট লিস্টেড হয়েছি, তো বলে দিই কাউকে। তো বন্ধুকে যখনই শেয়ার করলাম, তখনই ভাই দেখছি ভাই হয়ে গেল, মানে ওটা তারপর আর কল আসছে না। বা কোনো একটা মেয়েকে ধরো ভাল লেগেছে খুব বেশি, তার সাথে ঘুরতে যাচ্ছি, ডেট করছি, দেন যখন কমিটমেন্টের পালা, ঠিক আছে, যখন কমিটেড হব দুজনে মিলে, তখন তার আগে যখন আমি বন্ধুটাকে শেয়ার করছি, দেখছি ভাই সেখানেও কেটে যাচ্ছে। তো আমি এটার প্রশ্ন খুঁজছিলাম অনেকক্ষণ ধরে যে কী হতে পারে এটা। নজর আমি বিলিভ করি, বাট স্টিল নজর আমার মনে হয় না যে এত এত বড় ইনফ্লুয়েন্স থাকতে পারে নজরের, তাহলে তো সে ভাই ওই কালা জাদু ফালা জাদু করবে। এটার উত্তর আমি অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছি, সেইটা অনেস্টলি আমি তোমাদের বলছি, সেটা হলো এই বইটার মধ্যে। এই বইটার আমি কভারটা তোমাদেরকে দেখাই। এই বইটা হচ্ছে দ্য 40 লজ অফ পাওয়ারের, আর সেই বইটার মধ্যে 3 নম্বর যে আইনটা রয়েছে, সেই 3 নম্বর আইনে লেখা আছে যে কনসিল ইউর ইন্টেনশনস। আমি র্যান্ডামলি বইটা মানে পিক করেছিলাম এবং সেখান থেকে পড়ছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে দেখি একবার চেষ্টা করে পড়ে, কারণ এর আগে আমি শুনেছিলাম বইটার ব্যাপার অনেক ভালো, বইটা অনেক জায়গাতে ব্যান গেছে, মানে অনেক দেশের মধ্যে বইটা ব্যান করে দিয়েছে। তার কারণ হচ্ছে বইয়ের মধ্যে এমন কিছু কিছু ভাই তথ্য আছে, এমন কিছু কিছু ল লেখা আছে যেগুলো সত্যিই মাথা খারাপ করে দেয়। মানে আমি যত বইটা পড়ছি আমি তত বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমি প্রত্যেক লয়ের ওপর 48 লজ অফ পাওয়ার, তো 48টা লজ আছে, তার মধ্যে প্রত্যেকটা লয়ের ওপর আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও বানাচ্ছি। 3টে, মানে 2টো অলরেডি বানানো হয়েছে, এটা 3 নম্বর ল। এই লটা বলে যে কনসিল ইউর ইন্টেনশনস, মানে তোমার যে ইন্টেনশন রয়েছে, ধরো তুমি কিছু একটা করতে চাইছো, তোমার নতুন জবে তুমি ঢুকতে চাইছো, বা কোনো একটা গার্লফ্রেন্ড বানাতে চাইছো, বা লাইফে কোথাও ঘুরতে যেতে চাইছো, যেটাই হচ্ছে তোমার লাইফে, যে কোনো এক্সাইটিং কিছু একটা হচ্ছে, কোনো ভালো কিছু হচ্ছে, ইন্টেনশনটাকে সবসময় কনসিল করো, সিকিওর করো, বলো না কাউকে। এটা মানে ছোট থেকে আমাদের তো বলে আসছে না যে ভাই কাউকে বলিস না, বললে সেটা হয় না, ঠিক আছে, কিছু হওয়ার আগে ঢোল পেটাবি না, অনেক ধরনের কথা আমরা শুনে আসি ছোট থেকে। বাট যতক্ষণ না মানে কি বলবো নিজে থেকে ঠোকো, ততক্ষণ সেই জিনিসটা হয় না। তো আমি নিজে যখন ঠকলাম, মানে বারবার ধরে একটার পর একটা, তখন আমি ভাবলাম যে কিছু তো ভাই হ্যাঁ, চস্কা তো কুছ হ্যাঁ ইসকে আন্দার। বইটা যখন পড়লাম তখন দেখলাম হ্যাঁ ভাই এক্স্যাক্টলি সেম জিনিস। তো ভাই সুপারস্টিশন হয় না, মানে আমাদের মতো তো একে কেউ বলে না যে ভাই ঢোল পিটে বেড়াস না। এ যে অথর রবার্ট গ্রিনি, এ তো ভাই ফরেন অথর, ইউএসের অথর। তো যখন বইটা লিখেছে নিশ্চয় ওইসব ভেবে লেখেনি। আর সত্যি কথা বলতে অনেক মানুষ যারা ইনফ্লুয়েন্সিয়ার মানুষ, বড় বড় পাওয়ারফুল মানুষ, বড় বড় বিজনেসম্যান, সিইও, পলিটিশিয়ান, তাদের লাইফ অবজার্ভ করে, তাদের সাথে ইন্টারভিউ করে তারপর বইটা লিখেছে। তো কিছু তো থাকবে ডেফিনেটলি। একটা তোমাকে বেস্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা শুনলে তুমি বুঝতে পারবে যে কেন এই লটা এত বেশি পাওয়ারফুল। রিসেন্টলি অরিজিৎ সিং প্লেব্যাক করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, খবর পেয়েছি আমরা সবাই, অনেক হতাশ হয়েছি, তুমিও হয়েছো, আমিও হয়েছি। এবার এই যে সিচুয়েশনটা হয়েছে, তার আগে তুমি একটা কথা বলো আমাকে, এড শেরিনের সাথে, মার্টিন গ্যারিক্সের সাথে, মানে ইন্টারন্যাশনালি একদম পপুলার, খুব বড় লেভেলে, তাদের সাথে কিন্তু কোল্যাব করেছে অরিজিৎ সিং, ঠিক আছে, এবং নিজের বাড়িতে ডেকে এনে নিজের স্টুডিওতে একদম পুরো সিম্পল লাইফ নিয়ে কোল্যাব করেছে। মানে কোনো রকম মানে বাইরে গিয়ে বা মুম্বাই টুম্বাই গিয়ে শ্যুট ফুট করে ভালো সেট আপ নিয়ে ওসবভাবে কিন্তু শ্যুট করেনি। এটার মানেটা এটাই আসছে যে অরিজিৎ সিংয়ের মনে কখনো না কখনো হয়তো ছিল যে আমি যে প্লেব্যাক সিঙ্গিং, এটাতে কি একটা লেভেল থাকে,
নাম করে দিচ্ছি টি সিরিজ, ঠিক আছে? এরকম অনেক লেভেল থাকে। এই লেভেলগুলো কি করে, অনেক পুশ করে, যে ধরো এর আগে একটা গান ছিল, সেই গানটার থেকে বেটার গান তোমাকে বানাতে হবে, আরও বেটার গাইতে হবে। তারপরে ধরো সেই গানটা আরও যেন হিট হয়, মানুষ যেন আরও বেশি শোনে। তো যত মানুষ শুনবে তত বেশি রেভিনিউ, তত পয়সা। তো যখন টাকার একটা খেলা চলেছে না, তখন আর্টিস্টের যে সত্তাটা সেটা কমে যায়, সেটা নষ্ট হয়ে যায়। তো যেহেতু অরিজিৎ সিং এত বড় লেভেলের মানুষ, তো সেটা অনেক আগে থেকেই সে আন্দাজ করে নিয়েছেন, ঠিক আছে? তো সেই জন্যই মানে একটা সলিড টাইম খুঁজছিলেন যে কোন সময়টা আমার চুজ করা যায়, যে সময়তে গিয়ে আমি একদম মানে এখান থেকে মানে বেরিয়ে চলে যেতে পারবো। তো সেই সময়টা এখনই চলে এলো। তার কারণ হচ্ছে যে অলরেডি কোলাবোরেশন করে নিয়েছে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে। এবার যদি সে ছাড়ে তাহলে তার কিছুই যায় আসে না, ঠিক আছে? কারণ তার তো অলরেডি একটা বেস তৈরি হয়ে গেছে, তাই না? তো এই জিনিসটাই, যে অলরেডি তোমার যে ইন্টেনশনটা রয়েছে, তুমি ধরো কোনো একটা এক্সামিনেশন ক্র্যাক করার কথা ভাববো, গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, দরকার নেই তোমার বলার। তুমি যদি ডব্লিউবিসিএস নিয়ে যাও, ভাববে ভাই ডব্লিউবিসিএস, ভাই তুই করবি ক্র্যাক ডব্লিউবিসিএস, মানে হাজারখানা নেগেটিভিটি তোমাকে ভর্তি করে দেবে। তুমি যদি ক্যাটের এক্সামিনেশনের জন্য ভাবো যে এমবিএ করবো আইআইএম এর মতো বড় জায়গা থেকে, অথবা জেই মেন্স এসবের কথা ভাবো, আইআইটি যাওয়ার কথা ভাবো, ভাই মানে পসিবলই না। মানুষ তোমাকে কোনো দিনও সেই লেভেলে ট্রিট করবে না। সো ইটস বেটার যে তুমি তোমার যা ইন্টেনশন আছে সেটাকে কনসিল করো, সেটাকে জমিয়ে রাখো নিজের মধ্যে, সেটাকে পাওয়ার হিসেবে ইউজ করো। যখনই তুমি সেটাকে বলে দেবে, তখনই মানুষ সেটাকে নিয়ে তাচ্ছিল্য করা শুরু করবে, বা কিছু একটা তো এনার্জি থাকে, সেই এনার্জিটার জন্য সেটা খারাপ হয়ে যায়। তুমি নিজেও জানো, তোমার সাথেও অনেকবার ঘটে এসছে এই জিনিসটা, আমার সাথে অনেকবারই ঘটেছে। আর আমি বইটা এই মুহূর্তে পড়ছিলাম 3 নম্বর লটা, আর আমার ভিতরেতে এই লটা পড়ার পর এত বেশি কোয়েশ্চেন্স আসছিল যে হ্যাঁ ভাই এটাই তো, মানে এত কিছু হয়ে যাচ্ছে, মানে আমি তো নিজের চোখে দেখছি যে আমার সাথে এরকম ঘটছে, অনেক মানুষের সাথে এরকম ঘটছে। ইভেন কিছু কিছু মানুষের সাথে যারা কেউ কিছু বলে না, ঠিক আছে, তাদের ঠিক সব কিছু ঠিকঠাক টাইমে হয়ে যাচ্ছে। তারা ঠিকঠাক টাইমে জব পাচ্ছে, ঠিকঠাক টাইমে প্লেসমেন্ট পাচ্ছে, তাদের গাড়ি বাড়ি সব কিছু, গার্লফ্রেন্ড রিলেশন সব কিছু ঠিকঠাক টাইমে হয়ে যাচ্ছে, আর আমাদের কাছেই আমরা বাঁচ খেয়ে যাচ্ছি। তো এটাই ছিল এই লটার। 4 নম্বর লয়ের জন্য সাবস্ক্রাইব করে রেখো। যদি তুমি আমাকে ফেসবুকে দেখো, তো ফেসবুকে তো আমাকে ফলো করে রেখো, ফেসবুকে তো আমি ভিডিওটাকে আপলোড করছি। আর ইনস্টাগ্রামে তো এটার একটা শর্টস আমি আপলোড করে দেবো। আর ইউটিউবে তো অলরেডি আপলোড আমি করি ভিডিও। তো ইউটিউবে তো সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি 10কে আমরা হিট করতে চলেছি, তো পাশে থেকে একটু 10কে আমরা হিট করে ফেলবো। অ্যান্ড 4 নম্বর লয়ের জন্য অপেক্ষা করে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।